ফিরে এলাম আজকে মিটিং অ্যাট নাইট কবিতার টেক্সচুয়াল অ্যানালাইসিস নিয়ে। So friends, without wasting any more time, we are going to start the textual analysis of the poem Meeting at Night. The grey sea and the long black land and the yellow half moon large and low. The grey sea and the long black land. ধূসর সমুদ্র এবং দীর্ঘায়িত কালো জমি। দ্য পোয়েট হ্যাজ স্টার্টেড হিজ জার্নি টু মিট উইথ হিজ বিলাভড। এখানে সমুদ্রটাকে ধূসর রঙের এবং জমিগুলোকে কালো রঙের মনে হয়েছে। অ্যান্ড ইট ইজ দ্য ন্যাচারাল ফেনোমেনা দ্যাট ইট ইজ নাইট টাইম অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য সি ইজ লুকিং গ্রে অ্যান্ড দ্য ল্যান্ড ইজ লুকিং ব্ল্যাক. So we can clearly understand that the poet has started his journey at night time to meet with his beloved. And the yellow half moon large and low. এবং ওই হলুদ অর্ধচন্দ্র যেটাকে খুব বড় এবং নিচু মনে হচ্ছে। The color of the half moon is yellow and it is looking large and low. The poet is now in the sea and for him the moon is looking very low. In these two lines the poet has used color imagery. Do you know what is a color imagery? কালার ইমাজেরি আর কিছুই নয়, কবিরা তাদের কবিতায় বিভিন্ন কালারকে ইউজ করতেন কিছু সিম্বলিক মিনিং বোঝানোর জন্য। ঠিক যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য কালার হোয়াইট ইট অলওয়েজ রিপ্রেজেন্টস পিস অ্যান্ড পিওরিটি। একই রকমভাবে রবার্ট ব্রাউনিং তার মিটিং অ্যাট নাইট কবিতার প্রথম দুটি লাইনে কালার ইমাজেরি ইউজ করেছেন। তিনি তার কবিতার প্রথম লাইনে গ্রে এবং ব্ল্যাক এই দুটি কালারকে ইউজ করেছেন। অ্যান্ড দিস টু কালার্স রিফ্লেক্ট দ্য কন্ডিশন অফ দ্য পোয়েটস হার্ট। আমরা জানি যে দিস টু কালার্স ব্ল্যাক অ্যান্ড গ্রে এই দুটি কালার অলওয়েজ অ্যাসোসিয়েটেড সবসময় সংযুক্ত কিসের সাথে? ডেসপেয়ার, ডেসপন্ডেন্সি অ্যান্ড হোপলেসনেস এর সাথে। দ্বিতীয় লাইনে কবি ইয়েলো কালারের ইমাজেরি ইউজ করেছেন। আর তোমাদের জানা উচিত যে দ্য কালার ইয়েলো অলওয়েজ সিম্বলাইজেস ফ্রেশনেস অ্যান্ড অপটিমিজম। So this color imagery helps the poet to describe his psychological condition. একটু আগে কবি হতাশ ছিলেন, কিন্তু এখন কবি অপটিমিস্ট, এখন কবি আশাবাদী। কেন আশাবাদী? বিকজ হি ইজ গোয়িং টু মিট উইথ হিজ বিলাভড। তাহলে আমরা বলতেই পারি ইট ইজ এ জার্নি ফ্রম ডেসপেয়ার টু হোপ। চলো তাহলে পরের লাইনে যাওয়া যাক। অ্যান্ড দ্য স্টার্টেলড লিটিল ওয়েভস দ্যাট লিপ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। সমুদ্রের ওই ছোট ছোট ঢেউগুলো লাফিয়ে উঠছে, তারা যেন চমকে গিয়ে তাদের ঘুম থেকে উঠে যাচ্ছে। আর জাহাজের অপ্রত্যাশিত গতির কারণে সেই ঢেউগুলো ছোট ছোট কুণ্ডলিতে ভেঙে যাচ্ছে, আর ওই কুণ্ডলিগুলোকে, ওই রিংলেটসগুলোকে ফায়ারি মনে হচ্ছে বা আগুনের বলয়ের মতো মনে হচ্ছে। দ্য ওয়েভস আর স্টার্টেলড বিকজ অফ দ্য সাডেন মুভমেন্ট অফ দ্য শিপ and the ringlets are looking fiery because the moonlight is falling on them. ওই কুণ্ডলীকৃত ঢেউগুলোকে আগুনের বলয়ের মতো মনে হচ্ছে কারণ চাঁদের আলো ওই কুণ্ডলীকৃত ঢেউগুলির উপর পড়ছে। Here the poet uses personification. Personification is a figure of speech in which a lifeless object is attributed with some human qualities. তার মানে কোনো নির্জীব বস্তুর ওপর মনুষ্যত্ব আরোপ করা। এখানে দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য ওয়েভস। এখানে কবি ঢেউগুলোকে পার্সনিফাই করেছেন। হিয়ার উই ক্যান অলসো গেট দ্য হিন্ট অ্যাবাউট দ্য পোয়েটস মেন্টাল কন্ডিশন। জাস্ট লাইক দ্য ওয়েভস আর লিপিং ইকুয়ালি দ্য পোয়েটস হার্ট ইজ লিপিং। ফর হোয়াট? বিকজ হি ইজ গোয়িং টু মিট উইথ হিজ বিলাভড আফটার এ লং টাইম. As I gain the cove with pushing pro and quench its speed in the slushy sand. As I gain the cove, gain means reach, পৌঁছানো। কবি যখন পৌঁছালেন, কোথায় পৌঁছালেন? না ওই খাড়িতে। কোভ মিন্স খাড়ি। তাহলে কবি যখন খাড়িতে পৌঁছালেন, কিভাবে পৌঁছালেন? বাই পুশিং ইটস প্রো,
কোনটার প্রোটা? প্রো মিনস নৌকার সামনের অংশকে বলা হয় প্রো। তাহলে কবি যখন ওই খাঁড়িতে পৌঁছালেন উনি ওই প্রোটাকে মানে নৌকার সামনের অংশটাকে একটু টানলেন, তারপরে এটার গতিটাকে নিবারণ করলেন। আর কোথায় না ইন দ্য স্লাসি স্যান্ড, ওই কর্দমাক্ত মাটিতে। তার মানে কি হলো যে আফটার রিচিং দ্য কোভ, ওই খাঁড়িতে পৌঁছানোর পর দ্য পোয়েট কবি কি করলেন না পুশিং দ্য প্রো, নৌকার সামনের অংশটাকে একটু টানলেন অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড, এবং এটার গতিটাকে নিবারণ করলেন কোথায়? ইন দ্য স্লাসি স্যান্ড, ওই কর্দমাক্ত মাটিতে। দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপর 1 মাইল সমুদ্র গন্ধযুক্ত সৈকত। Here the poet uses transferred epithet. Epithet means adjective. Transferred epithet is a figure of speech where the epithet means adjective transferred from its actual place and sits before another noun phrase. Transferred epithet হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে অ্যাডজেক্টিভটা তার অ্যাকচুয়াল প্লেসটা চেঞ্জ করে অন্য কোনো নাউন ফ্রেজের আগে বসে। Actually, the beach is not warm, but the poet is warm. Why the poet is warm? Because of the hope of meeting with his beloved after a long time and amid so many obstacles. এখানে সমুদ্র তীরটা উষ্ণ নয়, কবি উষ্ণ। কেন কবি উষ্ণ? কারণ তিনি অনেক দিন পরে অনেক বাধা অতিক্রম করে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেই সম্ভাবনায় সেই উন্মাদনায় কবি এখন ওয়ান। 3 fields to cross till a farm appears. The poet lover has to cross 3 fields to reach a farmhouse where his beloved stays. কবিকে 3টে মাঠ পেরোতে হবে একটা খামার বাড়িতে পৌঁছানোর জন্য, আর যে খামার বাড়িতে তার প্রেমিকা থাকে। Here the phrase 3 fields is significant. We know that 3 is an ominous number. আমরা জানি যে 3 এটা হচ্ছে একটা অশুভ সংখ্যা। The poet lover has to face 3 problems in his relationship. কবিকে 3টে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার প্রেমে। What are the 3 problems? সেই 3টে সমস্যা কি ছিল? Number 1, that is the personal problem. Elizabeth's father who could not tolerate Browning as his son-in-law. Number 2, social problem. সামাজিক সমস্যা, সেটা কি ছিল? তখনকার সমাজে ইন্টারকাস্ট ম্যারেজ দ্যাট ওয়াজ নট অ্যালাউড, সেটা অ্যালাউ ছিল না। অ্যান্ড দ্য থার্ড প্রবলেম ওয়াজ ফিজিক্যাল ডিস্টেন্স। অ্যাট দ্যাট টাইম, সেই তখন ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারেট একে অপরের চেয়ে অনেকটা ডিস্টেন্সে মানে অনেকটা দূরত্বে বাস করতেন। এ ট্যাপ অ্যাট দ্য পেন, দ্য কুইক শার্প স্ক্র্যাচ। এ ট্যাপ মিন্স মৃদু টোকা দেওয়ার আওয়াজ। কোথায়? অ্যাট দ্য পেন মিন্স উইন্ডো পেন, জানলার কাছে। So the poet lover has reached his destination. The poet lover has reached the farmhouse where his beloved stays. কবি এখন পৌঁছে গেছেন কোথায়? সেই ফার্ম হাউসে যেখানে তার প্রেমিকা রয়েছেন। And after reaching there, সেখানে পৌঁছে he is now tapping at the pen. The quick sharp scratch. এখানে তারপরে কি হলো না একটা দ্রুত একটা হার্স সাউন্ড, শার্প স্ক্র্যাচ, একটা হার্স রাবিং সাউন্ড শোনা গেল। And blue spark of a lighted match. The beloved scratched a match which produced a blue spark. প্রেমিকা কি করলেন? সাথে সাথেই একটা ম্যাচিস কাঠি জ্বাললেন, একটা দেশলাই কাঠি জ্বাললেন, যেটার থেকে কি একটা ব্লু রঙের স্ফুলিঙ্গ বেরিয়ে এলো। Here we can see one thing. Just as the poet lover taps at the pen, at the same time his beloved scratches a lighted match. যখনই কবি কি করলেন? দরজাতে অল্প টোকা দিলেন, তখনই সাথে সাথেই ওনার প্রেমিকা একটা দেশলাই কাঠি জ্বাললেন। So we can see that the beloved is eagerly waiting for the meeting. Just like the lover, equally the beloved is eagerly waiting for this meeting. And a voice less loud than the 2 hearts beating each to each. আমাদেরকে এখানটা এভাবেই পড়তে হবে। And a voice, একটা কণ্ঠস্বর। This is the voice of the beloved. এটা ওই প্রেমিকার কণ্ঠস্বর। The voice was less loud. ওই কণ্ঠস্বরটা ছিল কম আওয়াজ সম্পন্ন।
কার চেয়ে? দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। প্রেমিক এবং প্রেমিকা দীর্ঘ সময় অতিক্রম করে তারা মিলিত হয়েছে, খুব স্বাভাবিকভাবেই তারা খুব উত্তেজিত ছিল। অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য বিলাভস ভয়েস ইট ওয়াজ লো। কার চেয়ে লো ছিল? দেন দ্য সাউন্ড অফ দ্য হার্ট বিটিং অফ দ্য টু লাভার্স। Actually, the enjoyment of their meeting makes them so much excited that the heart beating sound of the two lovers seems to be louder than the sound of the beloved. তাদের উত্তেজনা এতটাই বেশি ছিল যে তাদের দুজনের হৃদস্পন্দনের আওয়াজ মেয়েটির আওয়াজের চেয়ে অনেক বেশি মনে হচ্ছিল। Through its joys and fears, their meeting is amid joys and fears. They are very much happy, they are very much joyous, and also they are very much fearful. Why they are joyous? Because they are meeting with each other after a long time. That's why they are very much joyous, they are very much happy. And why fear? It is the fear of the society, it is the fear of Elizabeth's father. If their meeting is revealed, then they will be in deep trouble. ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। বাধ্যতা নয়, বাঁধন চাই।